আমরা আন্তরিকভাবে দুঃখিত, লাইভটা বারবার কেটে আবার আসতে হচ্ছে। সাময়িক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের লাইভের প্রধান যে চিন্তা থেকে লাইভ করা ওটা হচ্ছে যে জাগরণী কবিতা। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সম্পাদিকা সৈয়দা ইয়াসমিন আপুকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য ভাইয়ের সাথে আপুর সাথে পরিচিত হওয়া মাসুদ পারভেজ ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং যারা দেখছেন আমাদের লাইফে যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা যদি এই জিনিসটা একটু জানাইতেন। আর হচ্ছে যে যদি পারেন আপনারা লাইভটা শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, আমরা আমাদের আবৃত্তির দিকে চলে যাচ্ছি, অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গিয়েছে। প্রথম যে কবিতাটা করতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ঠ কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিও নালয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। শুক্রিয়া, অনেকেই কমেন্ট করছেন, আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টগুলো পড়ার। সৈয়দা ইয়াসমিন সম্পাদিকা আপু লিখেছেন এবার ঠিক আছে, ধন্যবাদ আপু। মিজান ফারাবি ভাই লিখেছেন আবৃত্তির অপেক্ষায়। শুক্রিয়া ভাই। সৈয়দা ইয়াসমিন
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য। আমি যদিও তেমন বড় মাপের কেউই নই, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। জুলিয়া আফরোজ আপু, সালাম আলাইকুম আপু। আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভাই। শুক্রিয়া আপু, পাশে থাকবেন আশা করি। বাতাসে লাশের গন্ধ, অসাধারণ অসাধারণ একটি কবিতা, শুক্রিয়া। ধ্রুবতারা ইমরান ভাই লিখেছেন অসাম। জুলিয়া আপু, জুলিয়া আপুকেও ইন্ডিকেট করলেন, আছো তুমি? হ্যাঁ ইমরান ভাই, জুলিয়া আপু আছে, অলরেডি কমেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি। আদনান, ভয়েসটা জাস্ট ওয়াও। শুক্রিয়া ভাইয়া, এটা আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আপনাদের ভালো লাগা, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কৃতজ্ঞতা। আপনারা যারা দেখছেন আশা করি আপনাদের নিজের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কৃতজ্ঞতা। তারপরের যে কবিতাটি করতে চাচ্ছি এটা হচ্ছে যে আমার খুবই পরিচিত একজন মানুষ, কাছের একজন বড় ভাই, আমার আবৃত্তির প্রথম থেকে যার কবিতা পড়েই আবৃত্তি শিখা, মোস্তফা মাহাথির ভাই। মাহাথির ভাই যদি থাকেন তাহলে অবশ্যই নক করবেন। মাহাথির ভাইয়ের কবিতাটা পড়ছি। মাহাথির ভাই আমাদের চট্টগ্রামে ছিল, মাহাথির ভাইয়ের সাথে অনেকদিন একসাথে ছিলাম, একসাথে কথাবার্তা বলেছি, অনেক কাজ করেছি। এখন ভাইয়া ঢাকায় আছেন, তো ভাইয়াকে না বলেই ভাইয়ার কবিতাটা পড়ার সাহস করছি। কেমন লাগলো জানাবেন। আবৃত্তি করছি মোস্তফা মাহাথিরের পজিটিভ ফর ডেথ কবিতাটি। পৃথিবীর তাবৎ দুঃসংবাদগুলো আমার জন্য জমা থাকুক, সব সুসংবাদ আমি মানুষের জানাতে চাই। তাদেরই বলতে চাই দুঃখ করো না ভাই আমার, বলতে চাই প্রিয় বোন তুমি ভালো থাকো, তোমার সদ্যজাত সন্তানের জন্য নিরাপদ পৃথিবীর হাতছানি। আমার সকল রাত্রি বেদনার ঘোরে কাটুক, পৃথিবীর সব মানুষেরা ঘুমাক, সব বাবারা মায়েরা ঘুমাক, তাদের বুকের কাছে মুখ গুঁজে শুয়ে থাকুক স্বপ্নাচ্ছন্ন শিশুরা, পরম আস্থা নিয়ে জড়াজড়ি করে শুয়ে থাকুক পৃথিবীর সব কটা পরিণীতা যুগল। পৃথিবীর তাবৎ মৃত্যু সংবাদ একজোট হয়ে আমার তারাক, সাদা মৃত্যু, কালো মৃত্যু, লাল নীল হলুদ মৃত্যু, সবাই আমার তারাক। আমার চতুর্পাশে হা হা করে হি হি করে হাসুক তারা। মৃত্যুরা আমার চতুর্পাশে বিছায়ে রাখুক তাদের বিভৎস ছায়া, আমার চতুর্পাশে না জ্বলুক সন্ধ্যা বাতি, চকচক করে না জ্বলুক কোনো মানুষের জলসিক্ত চোখ, না কাঁপুক কোনো বালিকার সেকেন্ড ব্র্যাকেটের মতো ঢেউ তোলা জোড়া ঠোঁট, কোনো মানুষের জলসিক্ত চোখ, না কাঁপুক কোনো বালিকার সেকেন্ড ব্র্যাকেটের মতো ঢেউ তোলা জোড়া ঠোঁট। পৃথিবীর কারো চোখে না পড়ুক অযাচিত মৃত্যুর তামস ছায়া। আমি একা, যাবতীয় বাক এবং জীবনী শক্তি এক করে করুণ তামাশায় মেতে উঠব মৃত্যুর সাথে। মৃত্যু এবং আমার মাঝে পাশাপাশি করে শুয়ে থাকুক শুধু একটা নীরব শ্মশান, শুধু একটা শুনশান গ্রেভ ইয়ার্ড। কেমন লাগছে আপনাদের জানাবেন। আর যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের লাইফের পক্ষ থেকে, আমাদের আর্লিয়েস্ট নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে নতুন করে। সিদরাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ, শুক্রিয়া। তারপর কমেন্ট করেছেন
রহমান মুস্তাফিজুর, বিউটিফুল, শুক্রিয়া ভাইয়া। আয়েশা রুদেবা, আমার ক্লাসমেট, শুক্রিয়া বন্ধু পাশে থাকার জন্য। যারা নতুন করে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে আমার ভিডিওটি, লাইভটি আপনাদের বন্ধুবান্ধব দেখার মতো করে শেয়ার করতে পারেন আপনাদের টাইমলাইন থেকে, কৃতজ্ঞ থাকব। কেমন হচ্ছে জানাবেন। আর আজকে আসার পিছনে যেটা মূল কারণ, আমাকে যেটা বলা হয়েছে জাগরণী কবিতা, তো জাগরণী কবিতা করব ইনশাল্লাহ, আরও কিছু করব। মাত্র তো অল্প কিছুক্ষণ হলো শুরু করলাম। পরবর্তীতে যে কবিতাটি পাঠ করতে চাচ্ছি, প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারী, উনি আমার ওস্তাদ, খুবই প্রসিদ্ধ একজন মানুষ চট্টগ্রামের। উনি যদিও কবিতা তেমন একটা লিখেন না, কিন্তু ওনার টাইমলাইনে একদিন একটা কবিতা দেখলাম উনি লিখলেন, খুবই ভালো লাগলো। তো ওস্তাদের অনুমতি নিয়ে পরে কবিতাটা পাঠ করার চেষ্টা করলাম, আপনাদের সাথে কবিতাটা শেয়ার করার চেষ্টা করছি। বাতিল ওদের রক্তকণায় বিষ দিয়েছে ঢেলে, বিষ্ঠা নিষ্ঠা সামনে যা পায় হর হর করে গিলে। দু চারজনের মিটিং মিছিল ওদের কাছে লাখো, লক্ষ লোকের মিছিলটাকে শত কয়েকে রাখো। চোখের কোণায় ভোগের নেশা পর্দা দিল টেনে, মনের উপর মোহর ওদের নেয় না সত্য মেনে। স্বাধীনতার অর্থ নাকি ইসলামীদের মারো, ওয়াজ কালাম বন্ধ করে নর্তকীদের ধরো। পথের বাধা আটকে ফেলো জঙ্গিবাদের জালে, ফসকে গেলে দাও ফাঁসিয়ে নতুন কোনো চালে। মদ পদবী অর্থভোগী সকল খোদার সেরা, একেই বলে নাস্তিক্যবাদ নোংরামিতে ঘেরা। ইসলাম ওদের গলার কাঁটা অনর্থক ভীতি, হায় রে যদি বুঝতো ওরা করছে নিজের ক্ষতি। পতঙ্গরা স্বর্গ ভেবে ঝাঁপ দেয় অনল বুকে, তেমনি ওরা আগুন খেলায় জ্বলছে মিথ্যা সুখে। সমাজটা আজ বিপর্যস্ত ওদের কুকাম বিষে, ওই বিষেতেই ধ্বংস ওদের আসবে দিনের শেষে। ক্ষোভের স্রোতে ভাসবে ওরা সেদিন নয় তো দূরে, বিজয় মোদের আনতেই হবে কোরআন সুন্নাহ ধরে। পাঠ করছিলাম ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারীর আগুন খেলা কবিতাটি। নতুন করে অনেকে কমেন্ট করছেন, একজন আপু কমেন্ট করলেন, বাহ সুন্দর কণ্ঠস্বর। শুক্রিয়া আপু, বিশেষ কৃতজ্ঞতা, দোয়া করবেন। আপনারা যারা লাইভটি দেখছেন তাদের কাছে আর্লি স্টার নিউজের পক্ষ থেকে রিকোয়েস্ট, আপনারা আমাদের পেজটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে যে ইতালি ভিত্তিক একটা অনলাইন নিউজ পোর্টাল। এখানে ইতালির বাহিরের বিভিন্ন দেশের যেসব নিউজ, অনেক নিউজে আমরা বাহিরের যেগুলো আমরা সচরাচর টিভি অথবা ফেসবুকে দেখতে পাই না, ওনারা ওই ধরনের জিনিসগুলো নিয়েই কাজ করেন। তো ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের কাছে সত্যটা তুলে ধরার, সত্যটা জানানোর। আমি পরের কবিতা চলে যাচ্ছি। পরের কবিতা হচ্ছে যে আমাদের পেজেরই পরিচিত একজন মুখ, পরিচিত একজন ভাই, আমার খুব প্রিয় একজন ভাই, মাসুদ পারভেজ ভাই, যার জন্য আজকে আমি লাইভে আমন্ত্রণ পেয়েছি। ভাইয়া অশেষ কৃতজ্ঞতা। তো ভাইয়াকে বলা হয়নি, ভাইয়ার কবিতাটা পড়ছি। ভাইয়া ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার কবিতাটা পড়ার চেষ্টা করছি, আবৃত্তি করছি মাসুদ পারভেজ ভাইয়ের লেখা একটি কবিতা, অর্থহীন অনুশোচনা।
মাত্র যেন পায়ের তলা থেকে পাটাতন সরে গেল। আমি ঝুলে আছি পৃথিবীর 100টি বীভৎস ফাঁসির কাষ্ঠে। আমার দম বন্ধ হয়ে আসছে, হাত পায়ের রগগুলো টান দিয়ে যাচ্ছে যেন সহস্র দোজখের ফেরেশতা। এই মাত্র যেন অজস্র বোমারু বিমানের ক্ষুদ্র ক্ষুদ্র বুলেট আমার হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। শরীরের রক্তকণিকাগুলো বাঁধ ভাঙা ঢেউয়ের মতো লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে বুলেট গিলতে। মৃত্যুদূত আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে কাল বৈশাখীর বাতাসের মতো। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সব অতীত। আমি নিরুপায়, বানের স্রোতে পড়া পিঁপড়ের মতো অসহায় দৃষ্টি নিয়ে শুধু তাকিয়ে থাকার স্রোতে ভাসছি। অথচ এই কদিন আগেও টকবগিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেরিয়েছি দুরন্ত ঘোড়ার মতো। কাকে মারিয়ে গেলাম, কাকে ছাড়িয়ে গেলাম, কার ভেঙেছি আইল, কার খেতে লাগিয়েছিলাম মুখ, কখনোই হিসেব করিনি। আজ আমি নিদারুণ শুকনো পাতার মতো ইচ্ছের সবুজ প্রাণ ধূসরের বুকে বিলীন হয়ে গেছে। আমি যখন মানুষ নামের প্রাণীগুলোর কাঁধের উপর পা তুলে সমস্ত অনিয়মকে নিয়মের খাতায় লিপিবদ্ধ করছি আর স্রষ্টাকে দেখিয়েছি বৃদ্ধাঙ্গুলি, তখনও আমি জানতাম আমার অবধারিত মৃত্যুর কথা। আমি স্রষ্টা মানিনি, মানুষ মানিনি, মানিনি নিজেকে ছাড়া আর কাউকে। আমার পেছনে ঝাঁক বাঁধা কাকের মতো সারি সারি সুঠাম দেহি অশ্বারোহীর দল আজ কোথায়? ধুলির চেয়ে ক্ষুদ্র এই কি একটা আমাকে অনন্ত মৃত্যুর আস্বাদ দিয়ে যাচ্ছে। সারা জীবনের অপরাধ বোধের অর্থহীন এক ফোঁটা অনুসূচনা। কবিতাটা যদিও আগে বলা হয়নি, আমাদের করোনাকালীন সময়ের পরেই কবিতাটা লিখেছেন মাসুদ ভাই। আপনারা কবিতার লাস্টের দিকের কথাগুলা যারা খেয়াল করেছেন তারা বুঝতে পারবেন। আমরা মানুষ, আসলে আমরা তো মানুষ, আমরা পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্য, তার দাসত্ব করার জন্য। আমরা তার বাহিরে আরো অনেক কিছু করছি যেগুলো সৃষ্টিকর্তা মোটেই পছন্দ করছেন না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো সেখান থেকে আমরা কি করছি, কেন করছি, এই ব্যাপারগুলো আমরা অবশ্যই চিন্তা করা উচিত, ভাবা উচিত। পৃথিবীতে যখন এসেছি আমাকে অবশ্যই পরপারের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। এই মাসুদ ভাইয়ের লেখাটা আমি অনেকবার পড়েছি, আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগে। এর ভিতর অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাসুদ ভাই, বাহ, খুব ভালো হচ্ছে। শুক্রিয়া ভাইয়া, আপনার কবিতা পাঠ করার সাহস করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। সাইয়েদা হাসিনা দিলরুবা, খুব সুন্দর আবৃত্তি, শুক্রিয়া আপু। শ্রাবণী সাহা, বাহ, সুন্দর উপস্থাপনা, ভালো লাগছে শুনতে, শুক্রিয়া আপু, পাশে থাকবেন। দেব সুকান্ত, এক্সিলেন্ট, থ্যাঙ্কস ভাইয়া পাশে থাকার জন্য। আপনারা যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন, আশা করি আপনারা আমাদের লাইভটি শেয়ার করে আপনাদের প্রিয়জন, যারা কাছের মানুষ, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সাইয়েদা হাসিনা দিলরুবা, মাসুদ ভাইয়ের লেখা আমার সব সময় ভালো লাগে। জি আপু, আমি ওনার অনেকগুলা লেখাই পড়ার চেষ্টা করি, পাঠ করার চেষ্টা করি, যদিও ওইভাবে আবৃত্তি করার সব জায়গায় বলার সাহস হয় না। তো আমরা পরের কবিতায় চলে যাচ্ছি। পরের কবিতা হচ্ছে যে, আমি এই মানুষটাকে আমি চিনি না, আমার আবৃত্তি জগতে একটু ভিন্ন ধাঁচের যদি কোনো কবিতা আবৃত্তি করে থাকি, এটা হচ্ছে এই কবিতাটা আবৃত্তি বলবো না, পাঠ করার চেষ্টা করেছি।
ভাষাটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভাল লাগে। তো পড়ছি, আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। তুমি নামের যেই আত্মহত্যা আমি পয়সা রাখছি বুকের ভিতর, সে এখন পাখি হইবার চায়, আমার নিয়া উড়াল দিবার চায় দূর অজানায়। কইতে পারো কোন খানেতে সুখের বসত, কোন দেশেতে গেলে তোমার বুকের মতন শান্তি নিয়া ঘুমান যাইব একটা রাত। আমি তো তোমার থেকে অবসর পাই না, আমার বুকের ভিতর তুমি দিন রাত বেহালা বাজাও। একটা দুঃখ দুঃখ সুর আমার কলজার ভিতর কান্দনের মতো বাজে। তবুও বুকের ভিতর এমন খালি খালি কেন লাগে কইতে পারো? এই যে তোমারে ছাড়াই বাইসা আছি, তোমারে ছাড়াই ফুরাই আসতেছে বেলা, এইটারে তুমি জীবন কইবা? নিঃশ্বাসে নিঃশ্বাসে পুইরা যাইতেছে আমার স্বপ্নগুলা। রাইতের অন্ধকারে চোখ বাইয়া নাইমা আসে আগুন জলের ঢল। জীবন নামের এমন বেইমান পাখিটারে তুমি আরো পুষতে কইবা? যেই জীবনে তোমারে পাউন যায় না, যেই জীবনে তুমি আমার দূরের মানুষ। সেই কয়েদ খাটনের জীবনের চাইতে তো মরণ ছোঁয়া সোজা। সেই কয়েদ খাটনের জীবনের চাইতে তো মরণ ছোঁয়া সোজা, ঢের সোজা। পাঠ করছিলাম আমার অপরিচিত একজন মানুষ আয়েশা আক্তারের লেখা আত্মহত্যা কবিতাটি। আমাদের সাথে আর্লি স্টার নিউজের অনেকেই যুক্ত আছেন যারা ভারত থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধুবর দেশ, যারা ওখান থেকে যুক্ত আছেন। কবিতাটা তাদেরকে ডেডিকেট করতে চাচ্ছি। বিশেষ করে যারা কাশ্মীরে আছেন আমাদের ভাইয়েরা, ওনারা অনেক কষ্ট করছেন। আমাদের অনেক ভাই, অনেক মানুষ, অন্য ধর্মাবলম্বী অনেক মানুষ না বুঝেই তাদের সাথে বিভিন্ন ধরনের আচরণ করছে। যাক, আমি সেদিকটায় গেলাম না। তো ভারতের একজন লেখক আমির আজিজ, ওনার এই লেখাটা যদিও হিন্দিতে লিখেছেন, এই কবিতার বাংলা অনুবাদ করেছেন জাবেদ হোসাইন, চমৎকার অনুবাদ করেছেন। আর আমির আজিজকে আমার মন থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর, এত চমৎকার করে লেখার জন্য। তো এখন যে লেখাটা পড়ছি সেটা উৎসর্গ করছি আমাদের কাশ্মীরের ভাইদের প্রতি। কবিতাটির নাম দেওয়া হয়েছে সব মনে রাখা হবে। তোমরা রাত লেখো, আমরা লিখবো চাঁদ। তোমরা জেলে ঢোকাও, দেয়াল ভেঙে লিখবো আমরা। তোমরা এফআইআর লেখো, আমরা প্রস্তুত। তোমাদের হত্যাকাণ্ডের সব প্রমাণ লিখবো। তোমরা আদালতে বসে মশকরা লেখো, আমরা রাজপথে দেয়ালে লিখবো ইনসাফ। বলবো এমন জোরে যেন বধির শোনে, এমন স্পষ্ট লিখবো যেন অন্ধ পড়ে ফেলে। তোমরা কালো পদ্ম লেখো, আমরা লিখবো লাল গোলাপ। তোমরা জামিনে জুলুম লেখো, আকাশে লেখা হবে বিপ্লব। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে, সব। তোমাদের লাঠি গুলিতে নিহত হয়েছে যে বন্ধুরা আমাদের, তাদের স্মরণে হৃদয় বিরান করে রাখা হবে। সব মনে রাখা হবে, সব। কালি দিয়ে তোমরা মিথ্যে লিখবে জানি, আমাদের রক্ত দিয়েই সই। সত্য নিশ্চয়ই লেখা হবে, সব মনে রাখা হবে, সব। মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভর দুপুরে বন্ধ করে, ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজরবন্দি করে,
হাতুড়ি দিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া, আমার সারা শরীর, আমার ছোট্ট জীবন চুরমার করে যাওয়া, আমার হৃদয়মণিকে চৌরাস্তার মাঝে মেরে নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি, সব মনে রাখা হবে। সব দিনে মিষ্টি কথা সামনে এসে, সব ভাষায় আধো আধো বলা, সব ঠিক আছে। আর রাত হলেই অধিকার চাওয়া মানুষের উপর লাঠি গুলি চালানো, আমাদের হামলা করে আমাদেরই আক্রমণকারী বলা, সব মনে রাখা হবে। সব এইসব ঘটনা লিখে রাখবো আমি আমার হাড়ে। আমি আছি তা প্রমাণের দলিলপত্র চাও আমার কাছে। আমি থাকার প্রমাণ তোমাকে দেওয়া হবে নিশ্চয়ই। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এ লড়াই। সব মনে রাখা হবে। সব কেমন করে তোমরা দেশকে ভাঙার ষড়যন্ত্র করছো, মনে থাকবে এই কথাও। কেমন আদরে চেয়েছি আমরা তাকে অটুট রাখতে, মনে থাকবে এই কথাও। যখনই জগতে কাপুরুষতার কথা উঠবে, তোমার অপকর্মের কথা মনে রাখা হবে। যখনই জগৎ বলবে কাকে বলে বাঁচা, আমাদের কথা মনে রাখা হবে। কিছু মানুষ তো ছিল যাদের সংকল্প ভাঙতে পারেনি লোহার হাত করা। কিছু মানুষ তো ছিল যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের কড়ি। কিছু মানুষ তো ছিল যারা দাঁড়িয়েছিল নুহের প্লাবন হওয়ার পরও। কিছু মানুষ তো ছিল নিজের মৃত্যু সংবাদের পরও বেঁচে ছিল যারা। পরক ভুলে যাক চোখকে ঢাকার কথা, পৃথিবী যাক ভুলে অক্ষপথে ঘোরা। মনে থাকবে আমাদের কাটা ডানার ওড়া, মনে থাকবে এই স্লোগান, আমাদের এই ভাঙা গলা। সারা জীবন যেন দেওয়া যায় তোমাদের নামে অভিসম্পাত, কলঙ্ক যেন লেপন করা যায় মূর্তিতে তোমাদের। তোমাদের নাম, তোমাদের ভাস্কর্য টিকিয়ে রাখা হবে। সব কিছু মনে রাখা হবে। সব মনে রাখা হবে। সব আর্লি স্টার নিউজ, যারাই আমাদের সাথে আছেন সবাইকে রাতের শুভেচ্ছা। আমার পক্ষ থেকেও সবাইকে রাতের শুভেচ্ছা। দেব সুকান্ত, শুক্রিয়া ভাইয়া। সাইদা হাসিনা দিলরুবা, বা শুক্রিয়া আপু। এখন যে কবিতাটা আবৃত্তি করতে যাচ্ছি, পাঠ করতে চাচ্ছি, কাজী নজরুল ইসলাম। ওনার কবিতা আমি সচরাচর পাঠ করতে চাই না। উনি অনেক বড় মাপের সারা পৃথিবী খ্যাত বাংলাদেশের জাতীয় কবি। আমার সবচেয়ে প্রিয় একজন কবি। ওনার লেখা পড়তে আসলে ভয় লাগে। অনেক বড় মাপের লেখক, অনেক বড় মাপের মানুষ, ওনাদের কবিতা পাঠ করার মতো যোগ্যতা এখন আমাদের হয় নাই। সেই চিন্তা করে আমি নর্মালি ওনার কবিতা পড়ি না। কিন্তু এই লেখাটা আমার কাছে খুবই ভালো লাগে। ভ্রাতৃত্ব বোঝা যায় এই কবিতার মাধ্যমে। আমরা কিভাবে থাকা উচিত, আমরা কিভাবে থাকতে চাই, আমাদের কি করা উচিত, সেই সম্পর্কে উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন এই কবিতার মাধ্যমে। বলছিলাম কাজী নজরুল ইসলামের কথা, যিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সম্পাদক। উল্লেখযোগ্য কর্ম হচ্ছে ওনার, আমরা সবাই জানি, চল চল চল, তারপরে বিদ্রোহী কবিতা, তারপরে আরও আছে ওনার নজরুল গীতি, অগ্নিবীণা, বাঁধনহারা, ধূমকেতু, বিষের বাঁশি ইত্যাদি। উনি বাংলাদেশের অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তার ভিতর দু একটার কথা উল্লেখ করছি। স্বাধীনতা পুরস্কার, তারপর 21 পদক। উনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অনেক বীরত্বের সাথে দেশের পাশে, জাতির পাশে ছিলেন। পাঠ করছি কবি কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান কবিতাটি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে
সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়ে। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শ্যাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সৈয়দা হাসিনা দিলরুবা, বাহ, শুক্রিয়া আপু, এত ভালো আবৃত্তি করেন ভাই। শুক্রিয়া আপু, আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞতা। এখন যে কবিতাটি পাঠ করার চেষ্টা করছি আমার খুবই প্রিয় একটি কবিতা। আমি আবৃত্তি শিখা শুরু করেছিলাম এই কবিতাটির মাধ্যমে। আমার খুবই ভালো লাগে, আমার মনের কথাগুলো মনে হয় এই কবিতার মাধ্যমেই ফুটে ওঠে। বলছিলাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সশস্ত্র বাহিনীর প্রতি কবিতাটির কথা। পাঠ করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সশস্ত্র বাহিনীর প্রতি। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। রাইফেল তাক করে আছো মানুষের দিকে, সঙ্গী নুচিয়ে আছো ধূর্ত নেকড়ের মতো, পায়ে বুট সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা। সশস্ত্র তোমার হাত সংগঠিত, কে তোমাকে ছোঁয়? তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুটছো মানুষের দিকে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে। সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। প্রকৃতির ভেতরে তাকাও, দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ। নিসর্গের ভেতরে তাকাও, দেখো পানি এবং মাটি দুটি পক্ষ। পৃথিবীর ভেতরে তাকাও, দেখো
শোষিত এবং শোষক দুটি পক্ষ। মানুষের ভেতরে তাকাও, দেখো গরিব এবং বুর্জুয়া দুটি পক্ষ। এ দেশের ভেতরে তাকাও, দেখো 85 এবং 15 দুটি পক্ষ। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? এদেশের 80+5 জন এখনো ক্ষুধার্ত প্রাণী, অর্থাৎ এখনো মানুষ নয়, তারা এখনো মানবেতর। তারা এমনকি দরিদ্র নয়, দারিদ্র সীমার নিচে। ক্ষুধার আঘাতে পঙ্গু, বস্ত্রহীন, উদ্বাস্তু উন্মূল এই 80+5 জন স্বপ্নাহত নিঃস্ব মুমূর্ষ মানুষ। এই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? তুমি সেই 80+5 জন মানুষের ছেলে। তোমার পিতা একজন চাষা, খেতে লাঙল চালায়। তোমার পিতা একজন শ্রমিক, মিলে গতর খাটায়। তোমার পিতা একজন মজুর, একজন কর্মচারী। তোমার পিতা একজন পিয়ন, রেল শ্রমিক, কেরানি। তোমার পিতা একজন বাস শ্রমিক, বেশ্যার দালাল। তোমার পিতা একজন স্কুল শিক্ষক, রিক্সাওয়ালা। তোমাদের পিতার পাজরে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে, সার্বভৌমত্বের নামে তৈরি করা হয়েছে তোমাকে, শৃঙ্খলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে, আইন রক্ষার নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে। সীমান্ত রক্ষাও নয়, সার্বভৌমত্ব নয়, শুধুমাত্র পুঁজি, শুধুমাত্র পুঁজিবাদ রক্ষাই এখন তোমাদের মৌল কাজ। তোমরা এখন বিত্তের পাহারাদার, বিত্তবানের প্রহরী। বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বিত্তের সপক্ষে, বিত্তের বিরুদ্ধে। তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে, যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল, যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল, তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ণ রাইফেল। তুমি ব্যবহৃত হও, নিরুপায় ব্যবহৃত হও। তোমার হাতের ভেতরে তখন শোষকের হাত। তোমার আঙুল সে তখন খুনি জান্তার আঙুল। তোমার সুশিক্ষিত পা সে তখন স্বৈরাচারের পা। তোমার চোখ তখন এক ঘাতকের খল চোখ। তোমার জিভ তখন এক ঘৃণ্য দুর্বৃত্তে। দাঁড়াও, আমাদের নেটে একটু করে ডিস্টার্ব দিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। একদিকে বিত্তবান, অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্ত মানুষ। একদিকে পুঁজিবাদ, অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ। ইতিহাস সাক্ষী, দেখো অনিবার্য লড়াই, কোন পক্ষে যাবে? পাঠের মধ্যখানে ডিস্টার্ব হয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের অনলাইন চ্যানেল তো, নেটের উপর ডিপেন্ড করছে আমাদের প্রোগ্রাম, তো নেটের কারণে একটু ডিস্টার্ব করছে। অনেকেই ওদেরকে কমেন্ট করছেন। জয়শ্রী রায়, অপূর্ব আবৃত্তি, ধন্যবাদ। সিদরাতুল মুনতাহা, খুব সুন্দর, শুক্রিয়া। সায়েদা হাসিনা দিলরুবা, মুগ্ধ হচ্ছে বারবার, শুক্রিয়া আপু, আপনাদের ভালোবাসায় পাঠ করার সাহস পাই। জয়শ্রী রায়, আমি একজন কবি, আবৃত্তি শিল্পী, এই মঞ্চে অনুষ্ঠান করতে চাই। জি, শুক্রিয়া জয়শ্রী রায়, আপনাকে শুক্রিয়া জানাচ্ছি জানানোর জন্য। আমরা আর্লি স্টার নিউজের যারা আছেন কর্তৃপক্ষ, ওনাদের কাছে এই ব্যাপারটা জানাচ্ছি। ওনাদের মর্জিতে ওনারা যদি চান তাহলে আপনাকেও সুযোগ দিতে পারেন।
আর আমাদের সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো এখন যে কবিতাটা আবৃত্তি করতে চাচ্ছি, কবিতাটি লিখেছেন রুদ্র গোস্বামী। উনি ভারতের খুবই প্রসিদ্ধ, আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই প্রসিদ্ধ একজন কবি, খুবই প্রসিদ্ধ একজন লেখক। তো ওনার একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে আলো পোকার গল্প। একটা আলো জ্বলছিল। একটা গুন্ডামার্কা পোকা এসে বলল, এই বুকের হুক খোল, ঝাঁপ দেব। আলো বলল, জোর নাকি? পোকা বলল, আলবাত। পোকা ঝাঁপ দিল, পাখা খোয়া গেল। বলল পোকা, আগুন এত বুঝি নরম? আলো নিজেও খানিক পুড়ে বলল, গুন্ডাগিরি শেষ, এই হয়েছে বেশ, এবার আজন্ম ঘর কর। রেল কলোনির কাছে কৃষ্ণচূড়ার নিচে হঠাৎ গজিয়ে উঠল ঘর। ঘরের মধ্যে আলো পোকার এক পৃথিবীর সংসার। 10 মাসের পর কৃষ্ণচূড়ার ডালে তখন আগুন। আলো লাজুক হেসে বলল, পূর্বেই। পোকা বলল, তোর পেটের মধ্যে সূর্যি, এখন কেমন করে পারবি? আলো বাড়িয়ে দিল হাত, পোকার আঙুল ছুলো। আলো ছুঁয়ে বলল, কি ভালো রে তুই, সুখে দুঃখে এমন আমায় জড়িয়ে নিয়ে রাখিস, মরণ এলেও আমার হাতের আঙুল ধরে রাখিস। দেখলো সবাই কৃষ্ণচূড়ার হাঁটুর কাছের ঘরে। দুটো জীবন বাঁচে, আবার বাঁচার জন্য মরে। সবাই বলল বেশ, ওরা ঘর বেঁধেছে। সবাই বলল বেশ, ওরা ঘর বেঁধেছে। আলো শুনতে পেল রাস্তায় কারা ফিসফিসিয়ে বলছে, পোকা যেমন প্রেমিক, আলো তেমন চলছে। প্রেমে জাত পড়ে না, পাত পড়ে না, পড়ে অহম। প্রেমে জাত পড়ে না, পাত পড়ে না, পড়ে অহম। আলো আনন্দে উদার, আলো আনন্দে উদার, পোকার বুকের মধ্যে গলছে। কয়লার দারিদ্র্যে যেন হীরের কুচি জ্বলছে। কৃষ্ণচূড়া দেখছে, সব কৃষ্ণচূড়া দেখছে, আর হাওয়ার কানে বলছে, ওরা জ্বলুক, ওরা জ্বলুক, এই মাংস খেকোর দেশে ওরা প্রেমের কথা বলুক। অনেকক্ষণ তো জাগরণী কবিতা পাঠ করলাম, তো সেজন্য একটু ব্যতিক্রম ধরনের কিছু একটা পড়ার চেষ্টা করলাম। কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে, আমাদের সাথে অনুগ্রহ করে জানাবেন। মাকে নিয়ে একটা লেখা পড়তে চাচ্ছি। মাকে নিয়ে লিখেছেন কবি মোস্তফা মাহাতির। ওনার কবিতার বইটির নাম হচ্ছে পাখিদের প্রতি কোনো অভিযোগ নেই। সেই ছোটকাল থেকে দেখে আসছি মাকে পান খেতে। বাবা অবশ্য এরই মধ্যে কিরা কসম করে পান তামাক ছেড়েছেন। আমরা ছোট ভাই বোনরা মায়ের সাথে কোথাও যাওয়ার সময় মায়ের মুখে এক খিলি পান অবিকল ছন্দে পিষ্ট হতে দেখতাম। একসময় কেমন মায়াবী রগ উঁকি দিত মায়ের ঠোঁটে, যা আর কোথাও দেখি না, না ভূস্বর্গে
না নিসর্গে? কোথাও না। আমি আড়ষ্ট জিহ্বায় অবুঝের মতো বলে উঠতাম, মা আমাকে একটু দাও, দাও না। মা বলতেন, পাগল কোথাকার, পান খেলে তোর তোতলা মোটা আরো বেড়ে যাবে। অবশ্য দিয়েছিলেন। ব্যাপার হলো আমি তখন রকে বলতাম। মায়ের মুখের পানে লাল হতো আমার মুখ। তখন নাকি আমাকে তার বাবার মতো লাগতো। মা আমার এখনো পান খান, আমি খাই না। কিন্তু কি অদ্ভুত দেখেন, এই 100 কিলো দূরের যান্ত্রিক উদরে বসেও আমি তার পান খাওয়া দেখছি। রকেও ঠিক বলছি। মা আমার দেখা প্রথম কবি, স্বপ্নীল পৃথিবী। কবিতাটি পড়ে আমার আমার মা আমার মার কথা মনে পড়ছে, মায়ের ছবি ভাসছে। কবি এত সুন্দরভাবে তার অনুভূতিটা প্রকাশ করলেন যে যাদের মা পান খায় তারা তো অবশ্যই তাদের মাকে মিস করছেন, আর যাদের মা পান খায় না তারাও মিস করছেন যে তাদের মা পান খেলে মনে হয় এই কবিতাটি তাদের সাথেও মিলে যেত। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। খুবই চমৎকার লিখেছে। পড়তে পড়তে মনে হচ্ছে মায়ের ছবি পৃষ্ঠার উপর ভাসছে, আর ছোটবেলায় আমি যেমন ছিলাম আর মা যেমন ছিল সেই ব্যাপারটা অনুভব করছি। আর্লি স্টার নিউজ, জাগরণের কবিতা পাঠ অনুষ্ঠানে সত্যি জাগরণের কবিতা পাঠ হচ্ছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে শিল্পীকে। কৃতজ্ঞতা আর্লি স্টার নিউজের সকল সহকর্মী এবং যারা এই অনলাইন নিউজ পোর্টালের সাথে জড়িত আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবৃত্তি পাঠের। রহমান মুস্তাফিজুর, অসাধারণ আবৃত্তি, মহাবিষ্ট হয়ে কেবল শুনেই যাচ্ছি। শুক্রিয়া ভাইয়া, ভালোবাসা নিবেন, দোয়া করবেন, কৃতজ্ঞতা জানবেন। আর কতক্ষণ লাইভে থাকতে পারে আপনারা শুনতে চাচ্ছেন দয়া করে জানাবেন। যদি আপনাদের শুনতে ভালো না লাগে বলবেন, আমি চলে যাব, লাইভ শেষ করে দেব। পরবর্তী যে কবিতাটি পড়তে চাচ্ছি এটা আমার কাছে অনেকটা কবিতাও মনে হয়, ছড়াও মনে হয়, কিন্তু পড়তে খুবই ভালো লাগে। পড়তে খুবই ভালো লাগার কারণ হচ্ছে যে আমাদের বর্তমান দেশে, বর্তমান সারা বিশ্বে আমাদের মা বাবারা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন যে টাকার পিছনেই ছুটতে হবে, টাকাই পৃথিবীতে সব। যে জিনিসটা আমি ইতিমধ্যে ছোটবেলা থেকে বিশ্বাস করতাম, ইতিমধ্যে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। টাকা ছাড়াও ভালো থাকা যায়, টাকা ছাড়াও পৃথিবীকে ভালোবাসা যায়, টাকা ছাড়াও শান্তিতে থাকা যায়। যদিও আমার সাথে এই ব্যাপারে সবাই একমত হবেন না। মিনিমাম টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের বাবারা যারা 2 হাতে টাকা ইনকাম করছেন, প্রয়োজনে অপ্রয়োজনে, আমার বাবা টাকা ইনকাম করছেন কিন্তু আরেকজনের বাবার কষ্টের টাকা ইনকাম করছেন। এই ব্যাপারটা আমরা কখনোই চাই না, এই ব্যাপারটা আমাদের কারো কাছে কাম্য নয়। তো যে কবিতাটা পড়তে চাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে যে বাবার টাকার উৎস কোথা। লিখেছেন বাংলাদেশের বর্তমানে গালিবয় রানা গান দিয়ে যিনি খুবই বিখ্যাত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবিব মাহমুদ। ওনার লেখা বাবার টাকার উৎস কোথা। নিজেকে নিজেই প্রশ্ন করো, বাবার টাকার উৎস কোথা। তোমার বাবার টাকার আড়ালে লুকিয়ে আছে আমার ব্যথা। ধনী বাবা যদি অসৎ হয় তো ছেলে মেয়ে তার দুর্ভাগা। পেয়েছ বাবা ঠিকই, কিন্তু বাবাটা অসৎ, রোগের রোগা। এমন বাবার কপালে যেদিন নীতিবাক্য ভিক্ষা দিবে, ৭১-এর স্বাধীনতাটা সেদিন থেকেই রক্ষা পাবে। আমার বাবার অনেক টাকা,
সাদা কালো কিনা জানি না ভাই, কালো টাকা দিয়ে আমার বাবা আমার কলম কিনে না ভাই। যদি পারো এই বাক্য বলতে, তবে তুমি আজ শান্ত থাকো, বাকিরা বাবার কৃষ্ণ টাকার প্রাসাদগুলো ভাঙতে থাকো। এমন বাবার টাকার উপর ফেলতে শিখবে যেদিন থুথু, ৭১-এর চেতনার বুকে সেদিন আসবে সোনালি ঋতু। যেখানে যেজন পায় না খাবার, ভাত তুলে দাও তার মুখে, অন্যায় রুখে তবেই তুমি এগুবে তোমার সম্মুখে। পাঠ্য বইয়ে পড়ছি আমরা সফল হবার মূলনীতি, পাঠ্য বইয়ে পড়ছি আমরা সফল হবার মূলনীতি। বাস্তবে দেখি দলে দলে ভাগ, পাই না খুঁজে সম্প্রীতি। আসলে আমাদের বাস্তব জীবনের সাথে বর্তমান সময়ের সাথে লেখাগুলো সম্পূর্ণই মিলে যায়। কবিতাটা যে বই থেকে পড়লাম, কিছু বইয়ের নাম থাকে না, প্রতিটা লেখাই চমৎকার, প্রতিটা কবিতায় চমৎকার, প্রতিটা সৃষ্টি চমৎকার। আপনার তালিকা অনুযায়ী আপনি নিয়মিত করতে পারেন, খুব ভালো হচ্ছে। শুক্রিয়া আর্লি স্টার নিউজের সকল সদস্যবৃন্দকে, আর্লি স্টার নিউজের সম্পাদিকা প্রিয় সৈয়দা ইয়াসমিন আপুকে। খুব সুন্দর বলেছেন, প্রয়োজনীয় টাকা দরকার, ভালো থাকার জন্য খুব বেশি টাকার দরকার হয় না। জি আপু, আমি এই জিনিসটার সাথে ব্যক্তিগতভাবে খুবই একমত পোষণ করছি, এই কারণে যে আমরা যারা টাকার পেছনে ছুটছি তারা এমনভাবে ছুটছি যে টাকা ছাড়া আমাদের কিছুই করা যাবে না, টাকা ছাড়া চলাই যাবে না, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। আমি টাকা ইনকাম করছি, আমি আরেকজনের কষ্টের টাকা মেরে আমি টাকা ইনকাম করছি, আবার আমার কষ্টের টাকাটা আমি খুব কষ্ট করে বুদ্ধি খাটিয়ে যে টাকাটা উপার্জন করছি, আমার টাকাটা আরেকজন আবার কষ্ট করে বুদ্ধি খাটিয়ে আমার থেকে সেও আদায় করে নিচ্ছেন। এভাবেই টাকাটা চক্রহারে বাড়ছে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে টাকাটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা টাকার অভাবে আছি, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমরা দিনের পর দিন কষ্ট করছি একটু ভালো থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য, আমাদের বাবা মা সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকার জন্য। মাকে নিয়ে একটা লেখা পড়লাম, তো বাবাকে নিয়েও একটা কবিতা পড়তে চাচ্ছি। কবিতাটা লিখেছেন কবি মোস্তফা মাহাতির, সুর ও সাঁতারু। সুর ও সাঁতারু কাব্যগ্রন্থে ওনার এই কবিতাটি আছে। বাবা এক বিরাট শিশু, লিখেছেন মোস্তফা মাহাতির। আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ালে শৈশব আমাকে আচ্ছন্ন করে ফেলে, আমি শিশু হয়ে যাই। আমার পাশে দাঁড়িয়ে থাকেন বাবা, বাবার পাশে যে বয়সের হোক, ছেলে তো শিশুই। নিজেকে খুব বেশি শিশু মনে হয়। নামাজে বাবার যে নিবিষ্ট চিত্ত, আমি সেরকম হতে পারি না। মনে হয় আমার শিশু মন আমাকে কেবলই টেনে টেনে বাইরে নিয়ে যায়, যেখানে ভোরের আলো ফোটার আগেই পাখি ডাকে, ফুল ফোটে। বাবা বলেন, ফজর হলে প্রকৃতিতে সবাই প্রার্থনায় মগ্ন থাকে, পাখিরাও প্রার্থনা করে, জিকির করে। আমি উঠে গেলেও বাবা বসে থাকেন জায়নামাজে, তিনি জিকির করেন, তাসবিহ ঘোরান। ততক্ষণে রোদে ঝলমল করে ওঠে চারিদিক। আমি শুনি দূরে কোথাও বাঁশি বাজে, গান গায় কেউ, ও কি গাড়িয়াল ভাই, কত কান্দি মুই নিথুয়া পাথারে। আরো বেলা হয়, বাইরে শিশুদের কোলাহলে গমগম করে ওঠে মাঠ, স্কুল, সড়ক। কেউ আবার তাস খেলছে, লাটিম ঘোরাচ্ছে, কিংবা ক্রিকেট ফুটবল নিয়ে মেতে উঠেছে।
বাবা চাষতের নামাজ পড়ে ডানে বামে সালাম ফেরালে তার চেহারায় ভেসে ওঠে অনাবিল প্রশান্তি। আমি আর চোখে বাবাকে দেখি, মনে হয় পৃথিবীর কোনো জটিল অঙ্কই তিনি বোঝেন না, যেন এইমাত্র তিনি স্নান সেরে এসে জায়নামাজে বসেছেন। কোনো কোনো ফজরে বাবা দীর্ঘ করে দোয়া করেন। মুনাজাতে তিনি মুখস্থ করা আরবির পরে মাতৃ জবানে বলেন, হে পাক পরওয়ার দেগার, বিশাল আকাশের মালিক তুমি, বিশাল জমিনের মালিক। বাবাকে আমার আরো বেশি শিশু মনে হয়। মনে হয় অসম্ভব শক্তিধরের সামনে প্রার্থনারত এক অতিশয় ছোট শিশু তিনি। আমি আর চোখে বাবাকে দেখি। বাবার গায়ের ঘটি হাতার সাদা গেঞ্জি, বাবার গায়ে ঘটি হাতার সাদা গেঞ্জি, আর তার উপর আলতো করে বিছিয়ে রাখা প্রশস্ত গামছা। মোনাজাতের শেষ দিকে বাবা তার সন্তানের জন্যে কষ্ট যেন ওদের স্পর্শ না করে, বাবা তার সন্তানের জন্য দোয়া করেন, আয় খোদা আমার সন্তানরা যেন ভালো থাকে, কোনো কষ্ট যেন ওদের স্পর্শ না করে। আমি পড়ার টেবিলে বসে আর চোখে বাবাকে দেখি। বাবা যেন এক বটবৃক্ষ মহিরুহু, অথবা যেন বাবা এক বিরাট শিশু, একই সাথে যার চোখে মুখে ও চেহারায় ভাসছে শিশুসুলভ স্নিগ্ধতা এবং যার পেশিবহুল দীর্ঘাকৃতি প্রমাণ করছে তারও ছায়া আছে, যে ছায়া রোদ বৃষ্টি ও ঝঞ্ঝাবর্তে পরম স্নেহ ভালোবাসায় আগলে রাখে স্ত্রী পুত্র কন্যা সহ বিরাট এক মানুষের পরিবার। আমি আমার ভেতর বয়সের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা সেলুলয়েড অস্তিত্ব টের পাই। মনে হয় বাবা আমার বহুমাত্রিক আয়না, যেখানে প্রতি মুহূর্তে বিম্বিত হতে থাকে আমার ভবিষ্যৎ আমি। বাবার প্রার্থনা পর্ব শেষ হলে আমি চুপি চুপি বাবাকে দেখি। তার চোখ ভেজা ভেজা, জায়নামাজ গুটিয়ে রেখে শস্ত্রুতে হাত দেন তিনি। হাত দিয়ে আলতো করে ঝড়েন, হাত দিয়ে আলতো করে ঝাড়েন, যেন তার শস্ত্রুতে এখনো ঝুলে আছে বিন্দু বিন্দু পানি। নামাজে দাঁড়ালে আমি শিশু হয়ে যাই। আমার পাশে দাঁড়িয়ে থাকেন বাবা, বাবাও শিশু হয়ে যান তার সিজদায়, তার মুনাজাতে। বাবা খুবই চমৎকার দুটি অক্ষর, খুবই চমৎকার একটি শব্দ। বাবা মানে ভালোবাসা, বাবা মানেই আপনার কখনোই কোনো কিছুতে দুশ্চিন্তা করতে হবে না। আপনার মাথার উপর বিশাল এক বটবৃক্ষ। তো অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করছি, অনেকক্ষণ আপনারা আমার সাথে আছেন, পাশে আছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সর্বশেষ যে কবিতাটি পড়ে শেষ করতে চাচ্ছি, মৃত্যুর নগ্নতা দেখি। নির্বাচিত অপরাধ কবিতা থেকে, কবিতার বই থেকে মৃত্যুর নগ্নতা দেখি। কবি আরমানুজ্জামান ভাইয়ের, ওনাকে কবি যেভাবে বলা যায় সেভাবে ঔপন্যাসিক। উনি আসলে কবিতার চেয়ে উপন্যাসের বই বেশি লিখেছেন। ওনার 9টা উপন্যাসের বই আছে, একটি কবিতার বই লিখেছেন, তাও 2014-তে। প্রতিটা কবিতায় চমৎকার লেগেছে। তো যে কবিতাটি আমার বর্তমান সময়ের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ওই ধরনের একটা কবিতা পড়তে চাচ্ছি। গত কিছুদিন আগে কয়েকজন ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে আমরা যারা বেকার আছি তাদেরকে নিয়ে যেন আমি কিছু বলি, কিছু পাঠ করি। তো ওনাদের অনুরোধের কথা মাথায় রেখে এই কবিতাটি পড়ছি, এবং লাইফে এটাই আমার শেষ কবিতা। আবৃত্তি করছি
কবি আরমানুজ্জামানের মৃত্যুর নগ্নতা দেখি। যেভাবে আমার মৃত্যু হয়েছে তাকে খুন বলে চালিয়ে দেবেন না, দৈব ঘটনা বলতে পারেন। কেননা রোজই তো আমার মৃত্যু হয়। তথাকথিত আমি কিংবা আমাদের মৃত্যুতে বড় হয় মানবতা কর্মীর মুখ, সাংবাদিকের খবর, টকশোতে জমে উঠে আড্ডা, পত্রিকাতে মুক্ত গদ্য এবং সম্পাদকীয়। হুমকির মুখে অযথাই ঠেলে দেয়া হয় গণতন্ত্রকে। গণতন্ত্র তো আর ঈশ্বর নয় যে চাইলেই বাঁচাতে পারবে আমাকে। স্বয়ং ঈশ্বরই চাননি আমি বেঁচে থাকি। আমার পেটের দায়ভার তিনি কেন বহন করবেন? তবু তার কৃপাকে ছোট করতে পারবো না। আমার মৃত্যুর জন্য এ সমাজের কেউ দায় নয়। দায়ী আমার বেকারত্ব, পিতা এবং পিতামহীর দারিদ্রতা, সমাজপতিদের তৈলমর্দনের অজ্ঞতা, ঈশ্বরের অভিশাপ এবং একটি ক্ষুধার্ত পেট, যা আমাকে পালিয়ে বাঁচবার শক্তি দেয়নি সাম্যের হাত থেকে। তবু মরে যাবার পরে আমাকে গাইতে হলো সাম্যের গান। দেশের অন্যান্য কিছু খবরের সাথে ক্ষুদ্রাকারে বলে দেয়া হলো আমার মৃত্যুর বারতা। ক্ষুদ্রাকারে বলে দেয়া হলো আমার মৃত্যুর বারতা। দেখতে দেখতে উত্তাল জড়তা ফুসে উঠল চারিদিকে। মিছিলের ঝাঁঝালো নগরীতে আবার পরিচয় খোঁজা হলো। মানব বন্ধনে বলা হলো, ও এ দেশেরই সন্তান, বেঁচে থাকবার ন্যূনতম অধিকার ওর ছিল। সংবাদের নিচে শুধু একটি কথা লেখা ছিল, বিভৎস লাশের ছবি আমরা দেখাতে পারি না। নিউজ রিডার আবেগ ঘন কণ্ঠে সাহিত্যে ভাসলেন। আকস্মিক আবেগে তাড়িত হলো দেশ। আবার প্রশ্নবিদ্ধ হলো গণতন্ত্র। গণতন্ত্র অট্ট হেসে বলল, আমি তো আর ঈশ্বর নই। শ্রাবণী সাহা, আবার আরেকদিন লাইভে আসার আমন্ত্রণ রইল ভাই। জি আপু, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকে অনেকক্ষণ থেকে বিরক্ত করছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শ্রাবণী সাহা লিখেছেন, আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, শুক্রিয়া। আপনাদের ভালোবাসায় কবিতা পাঠ পড়ার সাহস পাই। আমি যদিও তেমন ভালো কবিতা পাঠ করতে পারি না, চেষ্টা করি পড়ার। ভালো লাগা থেকে যদি কখনো পড়তে শিখি, পাঠ করতে শিখি, সেটাই সার্থকতা। তো আজকের কবিতা পাঠের পরিসমাপ্তি করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের পাশে প্রথম থেকে ছিলেন এবং এখন পর্যন্ত যারা আছেন, যারা ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত থাকতে পারেননি, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা ছিলেন, যারা আমাদের লাইভটি শেয়ার করেছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আর্লি স্টার নিউজের সকলকে বিদ্রোহী কবিতার একটু শুনতে চাই। বিদ্রোহী কবিতাটা আসলে খুবই কঠিন এবং খুবই বড় মাপের, উঁচু মাপের একটি কবিতা, যেটা পাঠ করা আমার মতো সামান্য পাঠকের পক্ষে আসলে সম্ভব নয়। তারপরও আপু যেহেতু রিকোয়েস্ট করেছেন, 2-4 লাইন অন্তত পাঠ করার চেষ্টা করব। বিদ্রোহী কবিতা।
দুঃখিত, একটু আপনাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। লিরিক্সটা পাওয়া যাচ্ছে না। দুঃখিত, লিরিক্সটা পাওয়া যাচ্ছে না। তারপর আমি দু এক লাইন যতটুকু মুখস্থ পারি একটু একটু করে শোনানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আবারই নত শির ওই শিখর হিমাদ্রির। তারপর আর মনে পড়ছে না। আপুর অনুরোধ রাখার জন্যই দু লাইন পড়ার চেষ্টা করলাম, যদি সম্ভব হয় 18-র তারুণ্য কবিতাটা। 18-র তারুণ্যটা পড়া যেতে পারে, সময় না থাকার কারণে সবাই বিরক্ত হচ্ছে কিনা সেজন্য ছিলাম। 18-র তারুণ্য লিখেছেন মাসুদ পারভেজ ভাই, আমার খুবই ভালোবাসার ভালো লাগার একজন কবি। পড়ছি 18-র তারুণ্য। মিছিল গান থাকে, প্রেমিকার জন্য টান থাকে, মাতৃস্নেহের ঘ্রাণ থাকে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে। তবু আজ উথিত মুষ্টি হাতে স্লোগান হবে, স্লোগান হবে অধিকারের, স্লোগান হবে অবিচারের, স্লোগান হবে 18 বছরের দীপ্তময় তারুণ্যের। যে অভিমান আজ অভিযাত্রী করেছে পথে, বাড়ি ফেরার ভয় নেই, ফিরে যাবার পথ নেই। মহাকাল ডেকেছে আবার এক মহাকাব্য রচনায়। আর যদি বিজয় নিয়ে না ফিরি মা, তবে আমায় ভুলে যেও, তবে ব্যর্থতার দায় দিও। রক্তাক্ত বুকের চারপাশ সবুজের আঁচলে নিও। মিছিলে কষ্ট থাকে, পেটেও ভীষণ ক্ষুধা থাকে। মা, তোমার জন্য টান থাকে, একটি সুপ্রভাতের জন্য স্লোগান হবে মা, স্লোগান হবে। ধন্যবাদ দিলরুবা আপুকে। আপু লিরিক্সটা আমাকে পাঠানোর জন্য। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আবারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক ঘোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। বাবু ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির।
আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি, ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান বাইন। আমি ধৈর্যটেই, আমি এলোকেশে ঝড়, আকাশ বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, সুত বিশ্ববিধাত্রীর বলবীর, চির উন্নত মম শির। দুঃখিত, কবিতাটা পুরোপুরিভাবে রেডি না থাকায় ভালোভাবে করতে পারছি না। যতটুকু করেছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। কোনো সমস্যা নেই, আমরা আছি। সাইয়েদা হাসিনা দিলরুবা, শুক্রিয়া সাইয়েদা হাসিনা দিলরুবা, অসংখ্য ধন্যবাদ ভাই। জি আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমরা দীর্ঘ সময় লাইভে ছিলাম, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। এবং আজকের এই আয়োজনে যারা পাশে ছিলেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সৈয়দা ইয়াসমিন আপু, তারপর হচ্ছে মাসুদ পারভেজ ভাই, আর যারা কমেন্টে আমাদের লাইভে আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আর্লি স্টার নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আপনাদের এই জাগরণী কবিতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।